একটি দাবি। আজকে এই বিতর্কের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যারা পক্ষে সরকারি দলে আছেন তারা আমি মনে করি এক ধাপ এগিয়ে আছেন। যারা এটাকে না বিতর্কে কি বলেছেন সেটা সাবজেক্ট ওয়াইজ বলেছি, তাদেরকে ফেভার করা হয়েছে যারা সিলেক্ট করে সরকারি দলের হাতে এরকম একটি সাবজেক্ট দিয়েছেন। কারণ অতীতে নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে, এই সাবজেক্টটা যাওয়ার কথা পক্ষে বলার কথা বিরোধী দলের, দাবি তোলার কথা বিরোধী দলের। এখানে সরকারি দল দাবি তুলছে। সরকারি দল দাবি তুললে কার কাছে দাবি তুলবেন, কার কাছে বলবেন? এটা তো দায়িত্ব ওনাদের বাস্তবায়ন করা। সুতরাং সাবজেক্ট ওয়াইজ যেভাবে চয়েস করেছেন দ্যাটস গুড, বাট এক পক্ষকে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে আমি মনে করি। সে কথা বাদ রাখি। আমি বুঝলাম দুই পক্ষ আইনের ছাত্র, দুই পক্ষ আইনের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি হতাশ হয়েছি দুই পক্ষের কেউই সংশ্লিষ্ট আইনের উদাহরণ টেনে আনেননি। আমাদের এখানে নির্বাচনী বিরোধ নিষ্পত্তি এবং নির্বাচনী অপরাধের জন্য সুনির্দিষ্ট আইন আছে। সেই আইনটা হলো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972। এইটার ৫ম অধ্যায়ে যেটা আছে, যেটা 49 ধারার থেকে শুরু করা হয়, প্রেসিডেন্ট অর্ডার 155 of 1972। ৫ম অধ্যায়ের মধ্যে বলা আছে নির্বাচনী বিরোধ সংক্রান্ত যদি নির্বাচনী কোনো প্রার্থী সংক্ষুব্ধ হন নির্বাচনী মামলা দায়ের করতে পারবেন, এবং সেই মামলায় নির্বাচন প্রক্রিয়া বাতিল হতে পারে, নির্বাচনের ফলাফল বাতিল হতে পারে, প্রার্থিতা বাতিল হতে পারে, যে কোনো আদেশ দিতে পারেন ট্রাইব্যুনাল। ৬ষ্ঠ অধ্যায়ে ওই একই আইনের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর ৬ষ্ঠ অধ্যায়ে ৭৩ ধারা থেকে ৯০ ধারা পর্যন্ত দণ্ডের বিধান রাখা হয়েছে, জেল জুলুমের বিধান রাখা হয়েছে। এই জায়গাটা আপনারা দুই পক্ষের কেউই উপস্থাপন করেননি, এটা আমার দৃষ্টিতে এসেছে। আমি আশা করেছিলাম এই জায়গাটা চুলচিরা বিশ্লেষণ আপনারা করবেন। নেভারদিলেস পেনাল কোড আপনারা উপস্থাপন করেছেন, দ্যাটস গুড। কিরণ সাহেব ইতিমধ্যে বলেছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পথে গত প্রায় ৫৪ বছরে, বাংলাদেশের বয়স ৫৪ বছর, এই ৫৪ বছরের ভিতরে বিগত ৩টি নির্বাচন আপনার সামনে এনেছেন, ৭৩ নির্বাচন আনেননি। বাংলাদেশের স্বাধীনোত্তর বাংলাদেশে ৭৩ সালের কুমিল্লার থেকে ব্যালট হেলিকপ্টারে করে এনে ঢাকাতে রেজাল্ট ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান, তার পছন্দের প্রার্থী খন্দকার মুস্তাককে বিজয়ী ঘোষণা করার জন্য। গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, গণতন্ত্রকে হত্যা করেছিলেন। যার জন্য হত্যা করেছিলেন, যাদের জন্য হত্যা করেছিলেন তারা এবং তারা পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়েছিলেন। খন্দকার মুস্তাক কুমিল্লাতে বিপুল ভোটে পরাজিত হতেন, এই কারণে সেখানে ভোট গণনার সাহস করেনি। তাকে বিজয়ী ঘোষণা করার জন্য তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হবে, সেই কারণে ঢাকা বসে ব্যালট গণনা না করেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। ৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে খন্দকার মুস্তাকের নাম জড়িত হয়। এটা হলো ইতিহাসের নির্মম বাস্তবতা। শেখ হাসিনা ১৪ সালে, ১৮ সালে এবং ২৪ সালের নির্বাচনে যাদের জন্য নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছে, যাদের জন্য সংবিধানকে হত্যা করেছে, সংবিধানের কবর রচনা করেছে, যাদের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছে, তারা শেখ হাসিনার এই নির্মম পরিণতির পরে
এখনো কেউ পাশে দাঁড়ানোর সাহস পায়নি। এটা হলো ইতিহাসের নির্মম বাস্তবতা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে যাদের মুখে ফেনা উঠে গেছে, আপনারা লক্ষ্য করবেন এইবার 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে, 16ই ডিসেম্বর বিজয় দিবসে সারা বাংলাদেশে কোথাও তাদের লক্ষ্য করা যায়নি। তারা গণতন্ত্র হত্যা করেছেন, প্রতিষ্ঠান হত্যা করেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। বাংলাদেশের শুধুমাত্র এমপি নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন নয়, বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নয়, বার কাউন্সিলের নির্বাচন নয়, এমনকি শ্রমিক সংগঠনগুলোর নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। যেখানে কারো ভোট দেওয়ার অধিকার ছিল না, যেখানে প্রার্থিতা ঘোষণা করার অধিকারও হরণ করা হয়েছিল, যেখানে মানুষের মৌলিক অধিকারকে, যেটাকে ইংরেজিতে বলে স্ট্রাঙ্গুলেট করা, শ্বাসরোধ করা, কণ্ঠরুদ্ধ করা হয়েছিল। যারাই কথা বলতে গেছে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে নির্মমভাবে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কার্টুনিস্ট মুস্তাককে। কার্টুনিস্ট কিশোর নির্বিচারে নিষ্ঠুরতার শিকার হয়েছেন। এমন একটি পথ পরিক্রমা অতিক্রম করে এসে আমরা 24শে জুলাই বিপ্লব পেয়েছি। আমরা 24শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন করেছি, সে অর্জন অনেকের অপকর্মের কাছে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে, অনেকের ষড়যন্ত্রের কাছে ভুলুণ্ঠিত হওয়ার প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা বিপ্লব করেছেন তারা বিপ্লব হৃদয়ে ধারণ করেছে। যারা বিপ্লব করেছেন তারা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, সাংবিধানিক মূল্যবোধ, 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের ভোটাধিকারের চেতনা, মানুষের কথা বলার স্বাধীনতাকে বুকে ধারণ করে লালন করে এই বিপ্লব ঘটিয়েছেন। এই বিপ্লবীদের এই চেতনা কেউ হত্যা করতে পারবে না। কোনো ষড়যন্ত্রের কাছেই এই বিপ্লব ব্যর্থ হতে পারে না। ফিদেল ক্যাস্ট্রোর ভাষায়, বিপ্লব এবং ভবিষ্যতের মাঝে একটি মাত্র পথ খোলা থাকে, সেটি হলো মৃত্যু। বিপ্লবীরা বিপ্লব এবং ভবিষ্যতের মাঝে মৃত্যুকে আলিঙ্গন করে অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশের রাজপথ পাহারা দিচ্ছে। কোনো ষড়যন্ত্রকারী, সে যত রকম শক্তিশালী হোক না কেন, এই বিপ্লবীদের পদাবর্ত করতে পারবে না। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দখলদারিত্ব কেউই বাংলাদেশের সাধারণ মানুষের এই বিপ্লবকে নস্যাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আবু সাইদ মুগ্ধদের আত্মবলিদান আগামী প্রজন্মকে, আগামী বাংলাদেশকে, আমার সোনার বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে। আর যারা অপরাধ করেছে তারা ইতিহাসে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে, তাদের জায়গা হবে কারাগারে। যারা লুটপাট করেছেন, যারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন, যারা সংবিধানকে কাটাছেঁড়া করে সাংবিধানিক শাসনকে প্রতারণামূলকভাবে বাংলাদেশের মানুষের জীবদ্দশায় বাংলাদেশের মানুষের জীবনের উপর চাপিয়ে দিয়েছেন, তারা ইতিহাসে খলনায়ক হিসেবে রয়ে যাবেন। তারা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকবে। আর যা কিছু, আর যারা সংগ্রামের পথে, বিপ্লবের পথে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে, বাংলাদেশের মানুষের মূল্যবোধের সাথে রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, হাতে হাত রেখে ব্যারিকেড তৈরি করেছেন, লাঠি, গুলি, টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে, বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, তারা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন। ইতিহাস আগামী বাংলাদেশ
আগামী ভবিষ্যৎ আপনাদের মূল্যায়ন করবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রসিকিউটর হিসাবে থাকবো সেখানে, কিন্তু এটা পলিসির সিদ্ধান্ত। আপনাদের এই কনসার্নটা, এই দাবিটা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সাথে আমি নিশ্চয়ই কথা বলবো। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত রায় জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করার বিষয়ে আপনার অভিমত কি? ইতিমধ্যে 2টি মামলা হয়েছে এবং এই বিষয়ে হয়েছে বিচারের মুখোমুখি হওয়া উচিত, এবং ওনারা বিচারের নামে যে অবিচার করেছেন, যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন, তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, সংবিধানকে ধ্বংস করেছে, এবং সে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। শুধু খায়রুল হক না, এর সাথে আরও কিছু বিচারপতি, কুলাঙ্গার বিচারপতি ছিলেন, তাদেরও বিচার হওয়া দরকার। আরেকটি প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারলে তাকে অন্তর্বর্তীমূলক নির্বাচন বলা যাবে কি না? আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন, চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি দাবি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে, যার ভূগোল, যার ইতিহাস, যার সাহিত্য সবকিছুর মধ্যেই ফ্যাসিজম রচিত হয়ে আছে। তারা বাংলাদেশে নির্বাচন করলেন বা না করলেন তার উপর ভিত্তি করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টা এখানে মুখ্য বিবেচ্য হিসাবে সামনে আসবে না। আরেকটি প্রশ্ন আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারলে তাকে এটা গেল। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। এ আইন শাশ্বত আইন। এ আইন 72 সালের পরের থেকেই চালু আছে। নতুন করে আইন সংশোধন করে বলতে হবে না যে উনি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত, শুধু উনি নির্বাচন করতে পারবেন বা পারবেন না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন, এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ 54 বছর ধরে গ্রহণ করে আসছেন। সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই, দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তী প্রশ্ন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা? ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হচ্ছে, অনেকে মুক্তি আছেন, এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে অসদাচরণ ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা তদন্তে কোনো অগ্রগতি নাই, এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি? কারণ কে এম নুরুল হুদার নির্বাচন কমিশনের এন্ড রেজাল্ট হলো ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে কে এম নুরুল হুদার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপরাধের বিচার করবে, তদন্ত করবে, এটা আপনারা প্রত্যাশা করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে হাস্যকর প্রত্যাশা। তবে হ্যাঁ, নতুন সরকার এর সব কিছুই তদন্তের আওতায় আনবেন, সেটা আপনারা প্রত্যাশা করতেই পারেন। আমি আপনাদের প্রত্যাশার সহযাত্রী, স্বপ্ন সারথী, আপনাদের প্রত্যাশার দোসর হিসাবেই মনে করি। তদন্ত হবে, বিচারের আওতায় আসবে, শাস্তি হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর
পর্ব সমাপ্ত করে আমি আমার কথা শেষ করছি।